আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ, আহ্বায়ক বাকের সদস্য সচিব জাহিদ। মধুর ক্যান্টিন ঘিরে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, দুপক্ষের হাতাহাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আবাসিক হল ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন। মানুষের নিরাপত্তায় সারা দেশে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোটি কোটি টাকা খরচেও উন্নত হয়নি মৎস্যজীবীদের জীবন, উল্টো ভাগ্য ফিরেছে প্রকল্প পরিচালকদের। বরাদ্দ অর্থে 370 কোটি খরচ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এবং আমদানিতে শুল্ক ছাড়ে এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি, কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। কারসাজি এড়াতে বাজার তদারকি পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি। সংগঠনে আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। এদিকে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিন ঘিরে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। বিকেল 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার কথা থাকলেও অনুষ্ঠান দেরিতে শুরু হয়। 4টার দিকে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আবাসিক হল ছেড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীরা বলছেন, হল খুললে তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিষয় নিয়ে দুই দল ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর থেকে ভিসি প্রভিসির অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই অবস্থায় গতকাল ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের 99তম জরুরি সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কারণে সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজা লাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসির তৈরি করা খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর এমদাদ উল্লাহ মিয়ান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। যে জাতি ঐক্যবদ্ধ নয় সেই জাতি মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। আমিরের জামায়াত বলেন, ভারত নিকটতম প্রতিবেশী, তবে তারা দেশের জন্য অপমানজনক কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে ছাড় দেয়া হবে না। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ করতে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। শেরপুরে দলীয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদল মারা গেছেন। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছুদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সাথে জাকারিয়া বাদলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ এলাকায় তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এই ঘটনায় আহত হয়েছেন তার দুই সহযোগী ভীমগঞ্জ গ্রামের সোহাগ আলম ও রুহুল আমিন। এ সময় বাদল সহ 3 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত সোহাগ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুহুল আমিনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ওপর হামলা করে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওয়াহিদুল হাসান। সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় 310 পিস ইয়াবা ও 4 বোতল ফেন্সিডিল সহ ফরিদ শেখকে গ্রেফতার করে পুলিশ। এরপর গাড়িতে তোলার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ফরিদকে ছিনিয়ে নেয় তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 15 ব্যক্তিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে উপজেলা সোনাপুর সীমান্ত পথে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ফিরে আসা ব্যক্তিরা জানায়, তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর অবৈধভাবে প্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভারতীয় আদালত। সাজা শেষে গতকাল তাদের ফেরত পাঠানো হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন সহ 14 জন কর্মকর্তার ব্যক্তিগত নথি চেয়ে পাঠিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে সীমাহীন আর্থিক দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যে তদন্ত শুরু করেছে দুদকের খুলনার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে 4 সদস্যের একটি টিম। আগামী 5 মার্চের মধ্যে 14 জনের ব্যক্তিগত নথি দুদক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। চট্টগ্রামে ভুয়া অ্যাকাউন্ট করে গ্রাহকের 12 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের এমডি, পরিচালনা পরিষদ সহ 46 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে এই মামলা করেন ব্যবসায়ী মুর্তজা আলী। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, 2017 ও 2018 সালে ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখায় 6টি স্থায়ী আমানত হিসেবে 11 কোটি 90 লাখ টাকা জমা করেন। একই সাথে এর বিপরীতে সিকিউরড ওভারড্রাফট আবেদন করেন। পরবর্তীতে তার বিদেশে অবস্থানের সুযোগ নিয়ে ব্যাংকের শীর্ষ থেকে শাখা পর্যায়ের কর্মকর্তারা 6টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে নানা সময়ে এসব টাকা তুলে নেন। এসব অভিযোগে ব্যাংকের পরিচালনা পর্ষদ জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এসব অর্থ ফেরত পেতে একাধিকবার ব্যাংকের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না পাওয়ায় মামলা করেন বলে জানান তিনি। মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে বরাদ্দকৃত 432 কোটি টাকার মধ্যে 370 কোটি টাকায় খরচ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অভিযোগ উঠেছে, নিয়ম নীতি না মানায় উপকারভোগীদের ভাগ্য বদলায়নি, উল্টো ভাগ্য বদলেছে প্রকল্পের কর্মকর্তার। মোট অঙ্কের এই লেনদেনে পর্যাপ্ত নথিও নেই মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকের দপ্তরে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের 13টি জেলার 45 উপজেলার 450টি গ্রামের মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করছে মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। এ খাতে বরাদ্দকৃত নগদ 432 কোটি টাকার মধ্যে অবশিষ্ট আছে 55 থেকে 60 কোটি টাকা। কিছু পাই না, এগুলা কোনো খবরও নাই, আজকে আপনার থেকে শুনছি আমরা। 9 বছর ধরে এখানে কাজ করতে আছে,
কোথা থেকে টাকা আনছে, আমরা কি রকম করছে কিছু জানি না। গেল 4 মাসেই খরচ করা হয়েছে 35 কোটি টাকা। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর তত্ত্বাবধানে এই অর্থ বন্টন হয়। 450 কোটি টাকা আপনার লিকুইড মানি আপনার প্রজেক্ট থেকে গেছে। আপা হলো অ্যাকাউন্টস অফিসার, আপা বলে আপা কিছু জানে না। আমার হাতে জানে, আমি জানি না। আমার কাজ হচ্ছে বরাদ্দ স্যাররা সাইন করে, এত টাকা বরাদ্দ, এত টাকা, এত টাকা। এই শুধু স্যারদের গাড়ি দিলে এই 450 কোটি টাকা কি এটা জেনারেল আমি জানি পেয়েছে? না। না, আমি জেনারেল জানি না। পেয়েছে? এটা আমি বরাদ্দ আইবাস এন্ট্রি করি না, আমি জানিও না। এটা যদি অন্যায় হয়, এটা আপনি আমার প্রতি অন্যায় করলেন। আমি চাচ্ছি আপনি আমার কাছে একটা চেয়ে যান, আমি আপনাকে কি দিই আগে দেখেন। আপনি পুরো স্টেটমেন্ট নিয়ে আসবেন এই টাকা খরচের। আমাকে কিন্তু এটা জবাবদিহি করতে হচ্ছে সেক্রেটারির কাছে। আমাদের অ্যাকাউন্টেবিলিটি পুলিশের অ্যাকাউন্টেবিলিটি ফুললি আমাদের এমডি। এই বিষয়ে জানতে চাওয়া হয় SDF এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে। অভিযোগ করছে যে এই প্রকল্পে মৎস্যজীবীদের ভাগ্যের উন্নয়ন হওয়ার কথা, সেখানে কতিপয় কিছু কর্মকর্তার ভাগ্য উন্নয়ন হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, কোনো কর্মকর্তার হয়েছে সেটা তো আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমাদের রিলেটেড কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা সেটা অ্যাকশন নেব। সংস্থাটির অর্থ বিভাগের পরিচালক মাহবুবুল আলম বলেন, সাংবাদিক কিভাবে ম্যানেজ করতে হয় তা জানা আছে তাদের। আমার সবচেয়ে আমার বড় ভাই হচ্ছে আমার একজন সাংবাদিক আর আপনাদের লিডার। আমরা জানি কিভাবে ডিল করতে হয়। মৎস্যজীবীদের জন্য বরাদ্দ করা অর্থ লেনদেনের পুরো বিষয় খতিয়ে দেখা দরকার বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়নের নামে প্রকল্পের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে সংস্থা যেটি বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করেছে, তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। এই প্রকল্পের অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকে যেহেতু আমার কাছে আসছেন, বিশ্বাস করছেন আমাকে, আমিও আপনাকে বিশ্বাস করছি, আপনি কোনো রিপোর্ট করেন না। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। লবণের ন্যায্য মূল্যের দাবিতে কক্সবাজারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়ার খুঁটাখালী এলাকায় রাস্তায় লবণ ফেলে এই বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে 2 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া। এ সময় চাষিরা জানান, এবছর মাঠ পর্যায়ে লবণের উৎপাদন ভালো থাকা সত্ত্বেও তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। মাঠ পর্যায়ে বর্তমানে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা, অথচ 1 মণ লবণে উৎপাদন খরচ 300 থেকে 350 টাকা। এছাড়া মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় শিল্পকে ধ্বংস করার জন্য লবণ আমদানি পায়তারা করছে বলেও দাবি করেন তারা। চট্টগ্রামের লোহাগড়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে 2টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া ছাড়াও 4টি ইটভাটাকে মোট 22 লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় মোট 7টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মুজাহিদুর রহমান, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশ নেন। আমদানিতে শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি হয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান ও প্রকার ভেদে কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে কারসাজি করে যাতে দাম না বাড়ে সেজন্য বাজার তদারকি ব্যবস্থা আরও জোরদারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। শরফুল আলমের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। কয়েক বছরের তুলনায় শুল্ক ছাড়ের কারণে এবার আমদানিও বেড়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় অনেকটাই স্থিতিশীল রয়েছে খেজুরের দামেও। দেশে আমদানি করা খেজুরের 80% আসে রমজান মাসের আগে। পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বর থেকে চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 258 ভাগ অর্থাৎ 2.5 গুণ বেশি খেজুর আমদানি করা হয়েছে। এই সময় 833 কোটি টাকার 46,123 মেট্রিক টন খেজুর যুক্ত হয় দেশের বাজারে। 1 লাখ মেট্রিক টনের মতন আমাদের আমদানি হয়েছে রমজানে, কিন্তু রমজানে আমাদের প্রয়োজন মাত্র 60,000 মেট্রিক টন। মাঝারি মানের যে খেজুরগুলো আছে সেগুলো আমার মনে হয় যে 300 টাকা, 350, 400 টাকার ভিতরে আছে। তো মরিয়ম আজুয়া যেগুলো আছে ওইটার বাজার এখন বর্তমানে 800 থেকে 1000 টাকার ভিতরে বেচে কিনা হচ্ছে। কাজে এই বছর কোনো সেন্টিগ্রেডের কোনো প্রশ্নই আসে না।
আমদানি নির্ভর খেজুরে 5 স্তরে শুল্কায়ন নির্ধারণ করেছিল এনবিআর। চলতি বছরের শুরুতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 15% করার পাশাপাশি শুল্কায়ন মূল্যও মানভেদে 8 থেকে 25 ভাগও কমানো হয়। অর্থাৎ এবার শুল্ক কর কমানোর কারণে প্রতি কেজি খেজুর আমদানিতে কমপক্ষে ব্যয় কমেছে 38 টাকা পর্যন্ত। ফলে এবছর খেজুরের আমদানি ব্যয় 20 থেকে 25% কম হবে বলে জানান আমদানিকারকরা। ভোক্তা চাহিদা, আমদানি, মজুদ এই সমস্ত তথ্যপাত্রগুলো দৈনিক ভিত্তিতে কিভাবে সকল পর্যায়ে এটি সরবরাহ হতে পারে এবং যার ভিত্তিতে একজন আমদানিকারক সিদ্ধান্ত নিতে পারেন, যিনি মজুদ করছেন তিনি নিতে পারেন এবং ভোক্তা সেটি ক্রয় করতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থাপনা আমাদের এখানে বড় রকমের ঘাটতি রয়েছে। এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি খেজুরের ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো ভোক্তা এবং আমদানিকারক উভয়ই হয়তো এক ধরনের সহনীয় জায়গায় থেকে হয়তো রোজাটি পালন করবেন। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে রমজান মাস জুড়ে খেজুরের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন গবেষকরা। আমদানিতে শুল্ক হার কমানোর কারণে এবার খেজুরের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ী ও গবেষকরা আশা করছেন বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তবে রমজান মাস জুড়েই সহনীয় দামে ক্রেতারা খেজুর কিনতে পারবেন। শরফুল আলম, এটিএন বাংলা, বাদামতলী, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে সমাবেশ করেছে বিএনপি। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। ফ্যাসিস্ট হাসিনার আমলে ছাত্রদল যখনই কোনো কর্মসূচি গ্রহণ করেছে তখনই হামলার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম। দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে নতুন সদস্য ফর্ম বিতরণ ও কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাহজাহান শাওন ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এ সময় উপস্থিত ছিলেন। নিজেদের উদ্ভাবন করা ড্রোনের সফল উৎক্ষেপণ করলেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাট বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ ইউনিট থেকে শিক্ষার্থীদের এই ড্রোন উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন বিমান বাহিনী প্রধান। নিজেদের এই উদ্ভাবনকে দেশের এভিয়েশন খাতের সোনালী অধ্যায় বলে দাবি শিক্ষার্থীদের। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। কয়েক বছর আগে মানুষবিহীন এয়ারক্রাফট উদ্ভাবনের কাজ শুরু করেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের এই তরুণরা। ৩৫ জন শিক্ষার্থীর এই দল তাদের তৈরি বিমানের নকশা পাঠান আমেরিকার অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স ফ্লাই প্রতিযোগিতায়। বিশ্বের ১৬৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৭তম অবস্থান অর্জন করে বাংলাদেশ। আগামী ১০ এপ্রিল মর্যাদাপূর্ণ সেই প্রতিযোগিতায় দেখানো হবে এই ড্রোন। তাই এ উপলক্ষে লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটির প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সরাসরি অবলোকন করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতে স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য খাতে ড্রোনটি ব্যবহার করা যাবে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো অত উন্নত না। খুবই শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার যে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। উদ্ভাবনী এই ক্ষমতা দেশের অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে বলে তাদের প্রত্যাশা। আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরো বড় বড় পিওভি তৈরি হবে, যেগুলো আমরাই করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার কিছু করবে। কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট অনেক কিছুতে ওরা অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে। প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এ ধরনের আধুনিক ড্রোন আবিষ্কার খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানান এই কর্মকর্তা। আপনি ৩২ জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কিভাবে বানাইতে।
তো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেনজি যারা আছে যারা অ্যাকচুয়ালি প্রচণ্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর 1 বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরো যাবে, তারা ফিল্ডে যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে। তরুণ প্রকৌশলীদের এই অর্জন দেশের এভিয়েশন খাতে সোনালী অধ্যায় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পাবনায় ইছামতি নদী খনন প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের ফলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। দুপুরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন তারা। এরপর সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। জমির মালিকদের পক্ষ থেকে মাসুদুর রহমান মিন্টু, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসাইন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।